আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? ওকে। এই ক্লাসটা আমি এর আগে অনেকবার নিয়েছি, 5 থেকে 7 বার নিয়েছি অনলাইনেই বিভিন্ন কোর্সের মধ্যে। তো একই ক্লাস তো করে বারবার বিরক্ত হওয়া যাবে না। তো এই প্রথম আমি যেটা করছি সেটা হচ্ছে পুরো স্টেজটাই, পুরো ব্যাপারটাই আমি পুরো লজিক দিয়ে ধীরে ধীরে আমি অ্যাপ্রোচ করব, সামনে আগাবো। তো মুখস্থ করার জন্য এখানে কিছুই নাই, মুখস্থ করতে হবে না। সো যারা একটু চিন্তা ভাবনা করো তারা একটু ভালো করে খেয়াল রাখবা যেন তোমাদের মনে থাকে। এখানে আমি কিছু কথা বলে রাখি, সেটা হলো যে বায়োলজিতে প্রশ্ন খুব সহজ হয়, বায়োলজিতে প্রশ্ন খুব সহজ হয়, কিন্তু বায়োলজিতে ভুল করার মাত্রা সব থেকে বেশি। যেহেতু ভুল বেশি করো, কারণ কি? কারণ হচ্ছে আমরা সবগুলো অপশনে আমাদের কাছে সঠিক মনে হয়। সব অপশন যদি সঠিক মনে হয় তাহলে এটা থেকে উত্তরণের উপায় কী? আমি আমার যত বছর আমি স্টুডেন্ট দেখেছি যারা পরীক্ষা দিয়েছে মেডিকেল অ্যাডমিশন, সবার ক্ষেত্রে আমি সেম ব্যাপারটা দেখেছি যে অন্য অন্য সাবজেক্টে তারা খুব ভালো করেছে, কিন্তু বায়োলজিতে সহজ প্রশ্নগুলো গিয়ে ভুল করে চলে আসে। কারণ যখন কোশ্চেন দেখে মনে হয় যে 4টা অপশনের মধ্যে 2-3টা অপশন তো সঠিক হবেই, কোনটা দাগাবে? কনফিউশন হতে হতে একটা দাগায় দিয়ে আসে। এই তো 10টা দাগাবা, 10টার মধ্যে 5টা হবে, কিন্তু 5টা তো ভুল হবে। 5টার জন্য 7.5 মার্ক কাটা যাচ্ছে। সো সাবধান, বায়োলজিতে অনেক বেশি সময় দিতে হবে, কারণ ইনফরমেশন অনেক বেশি। ওকে, সো আমরা পুরো চ্যাপ্টারটা কিভাবে পড়বো? 3 ভাগে পড়বো। 1, অ্যামাইটোসিস সেদিন শুরু করেছি, দ্যাটস এনাফ, এর থেকে বেশি পড়া লাগবে না। কোষচক্র, এইটার পরে এইটা। দেন আমরা পড়বো মাইটোসিস। যেদিন মাইটোসিস পড়বো ওই দিন আমরা টিউমার পড়ে ফেলবো, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা অনিয়ন্ত্রিত মাইটোসিস। দেন লাস্ট দিনে আমরা পড়ব মায়োসিস। তাহলে ক্লাস লাগছে কয়টা? 1টা, 2টা, 3টা। 3টার মধ্যে বেসিক সহ সব কিছু কভার হয়ে যাবে। আমি যেহেতু অ্যামাইটোসিসটা শুরু করেছিলাম, আমার মনে হচ্ছে না এখানে আরও শ্রম দেওয়া দরকার, কারণ এখানে একবারই শুধু প্রশ্ন এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, একটা, আমি সেদিন বলেছি। তাহলে অ্যামাইটোসিসটা শেষ। আজকে আসে কোষচক্র। কোষচক্রটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন খুব কম হয়েছে এখান থেকে, কোশ্চেন খুবই কম হয়েছে। তোমাদের কাছে তো ডেটা আছে। ওকে, কোষচক্র আসলে কি জিনিস? মানুষেরও যেমন জীবনচক্র আছে, কোষেরও জীবনচক্র আছে। তুমি যদি চিন্তা করো তুমি বিয়ে করবা, বাচ্চা কাচ্চা পয়দা করবা, দেন পৃথিবী থেকে চলে যাবা, তাহলে তোমাকে কি করতে হবে? 22 থেকে 26 বছর বয়স পর্যন্ত তোমাকে পড়ালেখা করতে হবে, ভালো কোথাও চান্স পেতে হবে, বা নিজের স্বপ্ন যেখানে সেখানে পৌঁছাইতে হবে, ভালো জব করতে হবে কিংবা বিজনেস করতে হবে, দেন টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা স্ট্যাবিলিটির জন্য জরুরি। দেন তুমি বিয়ে করবা, বিয়ে করার পর যেটা সেটা হলো বাচ্চা কাচ্চা পয়দা করার ব্যাপার, তাই তো? একটা বাচ্চা আমরা পয়দা করছি মাত্র 9 মান্থে, 9 মাসে, কিন্তু এই বাচ্চা পয়দা করার জন্য আমার লাইফের কতটা বছর চলে গেছে? 26 থেকে 30টা বছর চলে যাচ্ছে, রাইট? তাহলে বাচ্চা পয়দা করার জন্য বা একটা কোষ থেকে 2টো কোষ হওয়ার জন্য দীর্ঘ একটা প্রস্তুতির দরকার আছে, এবং প্রস্তুতিতেই সব থেকে বেশি সময় চলে যায়। তোমরা মনে রাখবা, আমাদের শরীরে যতগুলো কোষ বিভাজিত হয় সবগুলো কোষই সব সময়ে প্রস্তুতিতে থাকে, প্রিপারেশন নিয়ে থাকে, কখন দরকার হয় সাথে সাথে বিভাজন হয়ে যাবে, তাই না? তাহলে বেশিরভাগ কোষ আমাদের শরীরে কোন অবস্থায় আছে? প্রস্তুতি পর্যায়ে আছে, রাইট? ওকে, তাহলে আমি একটু চক্রটা দিয়ে দেখাই, তোমাদের বুঝতে পারবা।
ধরা যাক এটা একটা কোষ, এই কোষটা দুইটা কোষে পরিণত হবে, তাহলে তাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে এ একদিন জন্ম নিয়েছে, তাহলে আমাদের জন্মের দিন থেকে শুরু করো, জন্ম নিয়েছে, দেন সে কি করছে, প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখেন পুরো একটা চক্রের মতো করে আমি ভাবি, প্রস্তুতি নিচ্ছে, এটা তার হচ্ছে লাইফ চক্র। এই যে এই সময়টাতে গিয়ে মাত্র 9 মাসের মধ্যে সে বাচ্চা পয়দা করছে। তাহলে এইটাই হচ্ছে বিভাজন পর্যায়, তাই তো? তাই না? আর বাকি এই যে সময়টা দেখো, এই সময়টাতে সে কি করছে, প্রিপারেশন নিচ্ছে। প্রিয় স্টুডেন্ট, কোষ বিভাজন যখন আমাদের মাথায় আসে, 3টা কোষ বিভাজনের কথা আসে। একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। দেখো মিওসিস কিন্তু সব জায়গায় হয় না। কোথায় হয়? শুক্রাশয় হয়, ডিম্বাশয় হয়, তাই তো? তাহলে আমাদের শরীরের সব জায়গায় কি হচ্ছে, ইভেন শুক্রাশয় ডিম্বাশয়েও, এবং আমাদের সারা শরীরে কি হচ্ছে, মাইটোসিস হচ্ছে। তাহলে ইউনিক কোনটা বিভাজন? মাইটোসিস। আর আমরা তো জানি অ্যামাইটোসিস আমাদের ক্ষেত্রে হয় না। তাহলে 3টা কোষ বিভাজনের মধ্যে মাইটোসিসটা হচ্ছে ইউনিক, এটাই হলো কমন। তোমরা তো জানো যে মায়োসিস যদি 2 ভাগ করি আমরা, 1 ভাগ মাইটোসিস আর 1 ভাগ কাছাকাছি মাইটোসিস, তাহলে মিওসিসও এক ধরনের মাইটোসিস। ওকে, তাহলে দেখো কোষ বিভাজন পর্যায়ে যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি এটা হলো মাইটোসিস কোষ বিভাজন পর্যায়, তাই তো? মাইটোসিস কোষ বিভাজন পর্যায়। এখন আমাকে বলো তো যে কোষ চক্রের যে জায়গায় বিভাজন হয়, এই বিভাজন পর্যায়টার নাম কি? বিভাজন পর্যায়। কোন বিভাজন পর্যায় এটা? মাইটোসিস কোষ বিভাজন পর্যায়। ওকে, এই জন্য আমরা এটাকে কি বলেছি? মাইটোসিস শুরু হয় এম দ্বারা, পর্যায়ের হচ্ছে ফেজ। ফেজ মানে পর্যায়। তাহলে আমাকে বলো তো এই সময়টার নাম কি? এম ফেজ। এম ফেজ, এটা নিয়ে আমরা ডিটেল পরের দিনে বলবো, বাট আমি এম ফেজ নিয়ে বেসিক কথা বলে রাখি। প্রিয় স্টুডেন্ট, এম ফেজ বা মাইটোটিক ফেজে দুটো ঘটনা ঘটে। তোমরা তো জানোই, একটা কোষ, এটা একটা কোষ যখন 2টা কোষে পরিণত হয়, তখন তাদের মাঝখানে একটা কোষ ঝিল্লি তৈরি হতে হয়, তাই না? সাইটোপ্লাজমটা 2 ভাগ হইতে হয়। তার আগে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো একটা কোষ বিভাজনের আসলে পর্যায় কয়টা? 2টা। এই কোষটা থাকছে, কোষটা থেকে যখন 2টো কোষ হয়, তাহলে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2 কোষে চলে যায়, দেন মাঝ বরাবর সাইটোপ্লাজমটা ভাগ হয়। তাহলে কি একটা নিউক্লিয়াসের বিভাজন আর একটা সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াস মানে হলো ক্যারিয়ন, তাহলে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আমি ডিটেল পড়াবো। তাহলে আমরা বলতেই পারি যে এম ফেজটা 2টা পার্ট। একটা হলো ক্যারিওকাইনেসিস, আর একটা হলো সাইটোকাইনেসিস। ওকে, তাহলে কোষ বিভাজনে 2টো ঘটনা ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে একবার নিউক্লিয়াসের বিভাজন হয়, আর একবার সাইটোপ্লাজমের বিভাজন হয়, রাইট? তাহলে আমরা এই পার্টটুকু আপাতত শেষ করলাম। প্রিয় স্টুডেন্ট, এখন এই যে পুরো পার্টটুকু রয়েছে, আমি এখন এই চক্রটা আছে, চক্রটাকে আমি সোজা করব, লিনিয়ার একটা স্ট্রাকচার তৈরি করব। লিনিয়ার করতে গেলে কি হবে? আমি এটা খুললাম, এই গিট্টুটা, লুক, গিট্টুটা যদি খুলি, এই যে দেখো একটা কোষ কেবল জন্ম নিল এই যে এই পর্যায়ে। ওকে, তাহলে সে প্রস্তুতি নিচ্ছে দীর্ঘদিন ধরে, এই যে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে এসে সে বিভাজন করলো। তাহলে নতুন কোষ আমরা পেলাম। একটা কোষ তার মতো করে এদিকে চলে গেল, প্রস্তুতি নিচ্ছে 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 নিচ্ছে, সে হঠাৎ করে একদিন বিভাজন হবে। আরেকটা কোষ এদিকে যাবে, প্রস্তুতি নিচ্ছে 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 নিচ্ছে, হঠাৎ করে সে আরেকদিন বিভাজন হবে। এখানেও তাহলে 2টো কোষ তৈরি হলো, তাই না? এ যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, ও বিভাজন হলো। এখানে যে আরেকটা কোষ ছিল, ও যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে একদিন বিভাজন হলো, তাই না? প্রিয় স্টুডেন্ট, আমরা এই শাখার কথা ভাববো না, আপাতত তুলে দিই।
তাহলে বলো তো একটা কোষের ক্ষেত্রে কি হয়, কোষটা এখানে জন্ম নেয়, এই যে এটা হলো প্রস্তুতি, এখানে এসে বিভাজন হয়, এই যে এটা হলো প্রস্তুতি, এখানে এসে বিভাজন হয়, প্রস্তুতি বিভাজন, আবার জন্ম নেওয়ার পর নতুন কোষগুলা প্রস্তুতি নিচ্ছে, এই যে বিভাজন, তাই তো? প্রস্তুতি নিচ্ছে আবার বিভাজন, প্রস্তুতি নিচ্ছে আবার বিভাজন, যেমন প্রস্তুতি নিচ্ছে বিভাজন, প্রস্তুতি নিচ্ছে বিভাজন, প্রস্তুতি নিচ্ছে বিভাজন, তাই তো? তাহলে আমাকে এবার বলেন তো, এই যে এর আগেও তো সে জন্ম নিয়েছিল, তাই না, কোষ বিভাজনের মাধ্যমে। এখন দেখো তো কোষ বিভাজন মাঝখানে এটা কি অন্তর্বর্তীকাল না, অন্তর্বর্তী দশা না, অন্তর্বর্তী সময় না, দুইটার মাঝখানের সময়, এটাকে কি বলবো তাহলে আমরা? ইন্টার, মানে এর আর এর মাঝখানে, এর আর এর মাঝখানে কি ইন্টার, এই কোষ বিভাজন মাঝখানে কি ইন্টার, সময়টার নাম হলো ফেজ। ফেজ। তো দেখো কোষ বিভাজন এম ফেজ, এরপর সময়টা, এই জায়গাটার নাম হলো ইন্টারফেজ। কোষ বিভাজন এম ফেজ, এই জায়গাটার নাম হলো ইন্টারফেজ। কোষ বিভাজন প্রস্তুতি পর্যায়টা, এর নাম হলো ইন্টারফেজ। তো আমরা একটু কমন করি, দেখো তুমি যদি এখন থেকে না বোঝার চেষ্টা করো, এই জিনিসটা তুমি লজিকটা বুঝতে পারবে না, তোমাকে বইয়ে গিয়ে আবার নতুন করে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে যে এই কোর্সটা শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাস হবে, তাহলে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। শর্ট সিলেবাস যদি পরীক্ষা হয়, আমরা প্রথম শর্ট সিলেবাস কভার করব। তাহলে শর্ট সিলেবাস যেদিন ঘোষণা দিবে, তাহলে আমরা কিন্তু কভার করে ফেলছি, বা কভার করার শেষ মোমেন্টে চলে যাব। তাহলে আমরা পরীক্ষা দিলাম শর্ট সিলেবাস থেকে। মুহিব, আচ্ছা দিতে পারো না, রিসিভ করে বললেন যে ঠিক আছে। প্রিয় স্টুডেন্ট, আমরা এক কাজ করি, আমরা এইটা তো এখানে একটা আছে, তাহলে আমরা এটা মিশাই দিই, এটা মিশাই দিলাম, এই যে এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে আমরা এটা মিশাই দিলাম। এখন আমরা এই দুটাকে বেঁধে দিলাম, বেঁধে দিলে কী হবে দেখো তো, এই যে এইটা দেখো, এই যে এইটা, এই জায়গাটা, তাই না? আর এই যে পুরো সময়টা দেখো, এই যে এই সময়টা, তাহলে তোমরা বুঝতে পারছো এইটা কেন ইন্টারফেস। চক্রের ক্ষেত্রে কিন্তু তুমি বুঝতে পারবা না, লিনিয়ার স্ট্রাকচার যখন পড়বা তখনই কিন্তু বুঝতে পারো কেন ইন্টারফেস। কোষ বিভাজনের মাঝের সময়, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটাকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, এইটা একটা সময়, এইটা একটা সময়, এইটা একটা সময়। তাহলে কয়টা সময় আমরা পেলাম? 3টা। প্রিয় স্টুডেন্ট, এগুলোর নাম কিন্তু গ্যাপ, এস, বিভিন্ন নাম বলা আছে। কেন এই নামগুলো বলা আছে আমি বলতেছি। এটা একটা সময়, এটা একটা সময়, ফোন আসছে, আর হচ্ছে ও সাইলেন্স করা আছে কিন্তু। আর একটা হলো এই যে এই সময়টা। প্রিয় স্টুডেন্ট, আমি একটু নাম দিই, সেটা হলো কোষ বিভাজন শেষ করার পর নবীন কোষটা এখানে চলে আসলো, এই যে এখানে একটা সময় পেলো, একটা ফাঁকা সময় পেলো, এটার নাম হলো গ্যাপ 1, G1। ওকে,
গ্যাপ ওয়ানে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনাগুলো না ঘটলে তুমি এই দশায় যেতে পারবে না। ওকে, তাহলে এখানে এমন কিছু তৈরি হবে যার জন্য আমি এই দশাটা সম্পন্ন করতে পারবো, এই সময়টাতে ওই ঘটনাগুলো ঘটাইতে পারবো। এটার নাম হল এস দশা। গ্যাপ ওয়ান দশা একটা, এস এস দশা একটা। এস দশাতে এমন কিছু ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটার পরেই কিন্তু আমি এই সময়টাতে যেতে পারবো। তাহলে কোষ বিভাজনের আগে আমি আরেকটা সময় পাচ্ছি, একটা গ্যাপ পাচ্ছি, এটার নাম হলো গ্যাপ টু। ওকে, এবার আসলো লজিক। লজিকের পার্টটুকু চলে আসছে, তো আশা করছি মুখস্থ করতে হবে না, আমরা এখন দেখবো সব কিছু কেন কীভাবে কী হচ্ছে। তোমরা আমার কথা সবাই বুঝতে পারতেছো? সবাই আমার কথা বুঝতে পারছো? দেখি ফোনটা। ওকে, থ্যাংক ইউ। এত দ্রুত কমেন্ট করতেছে। ওকে, আচ্ছা আমি একটা কোষ তোমাদের দিই, তোমরা দেখো, তোমরা আনসার করবা। এটা একটা কোষ। ওকে, সে জাস্ট নতুন পৃথিবীতে জন্ম নিয়েছে। এই কোষটার কি কি আছে? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে। ওকে, এটার নাম ক্রোমাটিন, বাট মনে রাখো এটা ক্রোমোজোমে পরিণত হয়, এগুলো ক্রোমোজোম। ঠিক আছে, তো এই যে এগুলা থেকে পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হবে, এগুলা থেকে গোলজি বডি তৈরি হবে, এই এন্ডোপ্লাজমিক গোলজি বডি থেকে পরবর্তী লাইসোসোম ও মুক্তমুখ তৈরি হবে, ওগুলো আমরা লিখলাম না। নতুন কোষ তৈরি হওয়ার পর দেন সরি, হ্যালো, কল দেয় না তো সে, ওটা তোর ফোনটাতে। সরি। আচ্ছা, এটা একটা নতুন কোষ না? হ্যালো, জি, মুহিবুর রহমান, 70,000। ওকে, এক্সট্রিমলি সরি। একটা নতুন কোষ জন্ম নিয়েছে, নতুন কোষে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ক্রোমোজোম আছে, তাই তো? এটা একটা নতুন কোষ। এই যে এখানে কোষ বিভাজন হয়েছে, হওয়ার পর সে জাস্ট এখন এই সময়টা পার করবে। কোষ তো আর এটাতে চলবে না, এটাতে একটা সময়ের কথা বলা হয়েছে, তাই তো? এটা নতুন কোষ। নতুন কোষে আমরা নিউক্লিয়াসটা পেলাম, আরও কিছু কমন জিনিস পাবো মায়ের কাছ থেকে। একটা মাইটোকন্ড্রিয়া পাবো আমরা। ওকে, আর কিছু প্রোটিন তো এগুলোতে থাকবেই, তাই না? তারপর হচ্ছে এই আর কি প্রিয় স্টুডেন্ট, এই কোষটা যদি এখন বড় হতে চায়, মানে এই সময়টা অতিক্রম করতে চায়, এই সময়টা অতিক্রম করতে চায়, এই সময়টা অতিক্রম করতে চায়, তাকে কি কি করতে হবে? ফার্স্ট চিন্তা করো তো, একটা কোষ যদি, এইটার টার্গেট কেন, এই সময়টার টার্গেট কেন? প্রিপারেশন নেওয়া কোষ বিভাজনের জন্য। তাহলে এই এখন কি করবে? একটা দীর্ঘ সময়ের ভেতরে যাবে দুইটা কোষে পরিণত হওয়ার জন্য, তাই তো? এটা একটা কোষ, এটা একটা কোষ, সে এই দুইটা হবে। প্রিয় স্টুডেন্ট, এবার একটু ভাবো তো, এই যে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমটাকে কি ডাবল হতে হবে না? হতে হবে কি না? এবার দেখো তো, ক্রোমোজোম, ক্রোমোজোম মানে হলো ডিএনএ। এই যে এটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। হিস্টোন, হিস্টোন শব্দের অর্থ কিন্তু জাল। হিস্টোন শব্দের অর্থ ওয়েব বা জাল। যদি তুমি
এই ডিএনএটাকে, আমাদের শরীরের ডিএনএটা কিন্তু বিশাল বড়, কারণ আমাদের শরীরে যে ডিএনএটা থাকে এই ডিএনএর মধ্যে অল্প কিছু তথ্য থাকে, যদিও অল্প মানে অনেক তথ্য, বাট সেই তুলনায় জাঙ্ক ডিএনএর পরিমাণ বেশি, মানে যেগুলোতে কোনো তথ্য নাই। তাহলে এই ডিএনএটা এতটুকু দেখছো, এটা আসলে বিশাল। তাহলে তোমাকে এটা পেঁচিয়ে রাখতে হবে কোথায়? কোষের মধ্যে। এই ডিএনএটাকে যদি পেঁচিয়ে রাখতে চাও তাহলে তোমাকে কি দিতে হবে? হিস্টোন নামক প্রোটিন দিতে হবে। ওই হিস্টোন প্রোটিনটার গায়ে কি করবে? এই যে ডিএনএটা দেখছো এরকম পেঁচিয়ে থাকবে, ঠিক আছে? তার মানে এই যে এখানে একটু পেঁচাইলো, কারণ এখানে হিস্টোন প্রোটিন আছে, এরকম 8টা থাকে, অক্টামার, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। তো এরকম পেঁচাইতে পেঁচাইতে দেখো এই যে এই জিনিসটা তৈরি হয়েছে, ক্রোমোজোমটা তৈরি হয়েছে, তাই না? তাহলে আমাকে বলো তো, এখানে যে জিনিসগুলো দেখছো এটা কি? হিস্টোন প্রোটিন। হিস্টোন মানে কি? ওয়েব বা জাল। হিস্টোন প্রোটিনের কাজ কি? সে ডিএনএগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে জালের মতো করে রাখে, তাই তো সবই ভাই? ক্লিয়ার আছে সব কিছু? এবার দেখো, আপাতত আমরা হিস্টোন প্রোটিনের কথা বাদ দিলাম। তাহলে আমাকে বলো তো ক্রোমোজোম মানে কি? ডিএনএ। তাহলে এই ক্রোমোজোমটাকে কি করতে হবে? এর কাছেও পাঠাইতে হবে, এখান থেকে এর কাছেও পাঠাইতে হবে। আমি কিন্তু অনেকগুলো ইনফরমেশন কিন্তু বলে যাচ্ছি ক্লাসের সময়, সব ইনফরমেশনে লিখে রাখবা। তাহলে তুমি যদি এই ক্রোমোজোম মানে তো ডিএনএ, এই ডিএনএটাকে যদি তুমি পরবর্তী বংশধরে নিয়ে যেতে চাও তাহলে ডাবল করতে হবে, তাই তো? তাহলে আমাকে বলো তো, ডিএনএ থেকে ডিএনএ তৈরি মানে কি? কিছু একটা নতুন জিনিস তৈরি না? এটাকে বলা হয় সিনথেসিস। এই ঘটনাটা কখন ঘটবে? এই জিনিসটা কখন ডাবল হবে? যে ডাবল হওয়ার পর এক ভাগ যাবে এই কোষে, আর এক ভাগ যাবে এই কোষে। কোথায় হবে এটা? এই যে এই সময়টাতে হবে। তাহলে আমাকে বলো তো, এই সময় যদি ওই ডিএনএগুলো ডাবল হয়, তাহলে ওই ডিএনএগুলোকে ডাবল করার জন্য যদি কোনো অস্ত্রপাতি লাগে, কোনো যদি অস্ত্র লাগে, কোনো যদি কাঁচামাল লাগে, সেই কাঁচামালগুলো আমরা কোথায় তৈরি করব? এখানে, তাই তো? আবার বলো, একটা কোষ থেকে যদি 2টা কোষ তৈরি হয়, আমাদের ফার্স্ট টার্গেট কি থাকে? এখানকার ক্রোমোজোমগুলোকে বা ডিএনএগুলোকে নতুন কোষে ভাগ ভাগ করে দেওয়া। ভাগ ভাগ কেমনে করে দেবো? ভাগ করে দিলে তো সে হাফ হবে, অর্ধেক এখানে আসবে, অর্ধেক এখানে আসবে। এটা করা যাবে না, বরং এটাকে আমরা ডাবল করব, করে অর্ধেক এখানে দিলাম, ওই ডাবল করার পর অর্ধেক এখানে দিয়ে দিলাম। তাহলে বাপের যতটুকু ছিল সন্তানের ততটুকুই থাকবে। আমাকে বলো তো, ডাবল হয় কোথায় এই জিনিসটা? এই জায়গায় এস দশায় সিনথেসিস বা সংশ্লেষণ বা কোনো কিছু তৈরি হয়, সেই দশাটা। তাহলে এখানে যদি তৈরি হয়, এর অস্ত্রগুলা বা এর কাঁচামালগুলা, মানে এইটা তো ডাবল হতে কিছু কাঁচামাল লাগবে, এনজাইম লাগবে না বিক্রিয়ার জন্য? ওইটাকে খুলতে হবে, খুলে ডাবল ডাবল করতে হবে। তাহলে এই কাঁচামালগুলো কোথায় তৈরি হবে? যেখানে। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা বেসিক জিনিসে। ওকে, তাহলে G1 দশায় কি ঘটে আমরা দেখব। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো তো আমি কিছু প্রোটিনের ছবি দিয়ে রাখছি না? রাখছি কি না? কিছু প্রোটিনের ছবি দিয়ে রাখছি। এই যে প্রোটিন, এই যে প্রোটিন, এগুলো আগে থেকে আছে, এটা বাপের কাছ থেকে পাইছে। প্রিয় স্টুডেন্ট, এই প্রোটিনটার নাম হলো সাইক্লিন। প্রোটিনটার নাম কি? সাইক্লিন। প্রিয় স্টুডেন্ট, দেখো, ইন মানে হলো প্রোটিন। কোনো নামের শেষে যখনই ইন দেখবা ধরে নেবা এটা প্রোটিন, কিংবা এনজাইম, কারণ এনজাইমগুলোও তো প্রোটিন। এই যে সাইকেল শব্দের অর্থ হলো চক্র, এটি একটি কোষ চক্র, এই নাম অনুসারে এর নাম রাখা হয়েছে সাইক্লিন। তাহলে কোষ চক্রে যে প্রোটিনটা জড়িত, কোষ চক্র শুরুর জন্য যে প্রোটিনটা জড়িত, কোষ চক্রে যে প্রোটিনটাকে লাগে তার নাম সাইক্লিন। সাইক্লিন নামটা যে কোষ চক্র থেকে আসছে ব্যাপারটা এই না, যে 2জন আবিষ্কারক এই প্রোটিনটা আবিষ্কার করেছেন তার মধ্যে একজন খুব সাইক্লিং পছন্দ করত, সাইকেল চালাতে, তো ওই সাইকেল থেকেই উনি কিন্তু সাইক্লিন নামটা রেখেছেন। ওকে স্টুডেন্ট, এবার দেখো, তাহলে একটা প্রোটিন লাগে সাইক্লিন। ওকে, ভেরি গুড। তা আমাকে বলো তো, আপাতত আমি মিশাই দিলাম, এই প্রোটিনটা তৈরি করতে গেলে আমার কি লাগবে?
রাইবোজোম লাগবে কি না? রাইবোজোম ছাড়া কি প্রোটিন তৈরি করা সম্ভব? তাহলে আমাকে বলো তো, এই দশায় আমরা যদি একটা প্রোটিন তৈরি করতে চাই, আরও তো প্রোটিন তৈরি করতে হবে, তাহলে আমাদের কি লাগবে? তাহলে বলো তো, জীবন দশায় কি তৈরি হবে? প্রোটিন। প্রোটিন তৈরির জন্য আমাদের কি তৈরি করতে হবে? রাইবোজোম। এবার বলো তো আমাকে, এই যে রাইবোজোম আছে, আমি তোমাদের ফ্রি ক্লাস নিয়েছিলাম, ইউটিউবে আছে। রাইবোজোমের পার্ট কয়টা? দুইটা। রাইবোজোমের পার্ট কয়টা? দুইটা। একটা হলো রাইবোজোম মানে হলো আরএনএ, আর একটা হলো প্রোটিন। রাইবোজোমের পার্ট কয়টা সুই ভাই? দুইটা। তাহলে আমাকে এবার বলো তো, প্রোটিন তৈরি করতে গেলে তোমাকে আগে রাইবোজোম তৈরি করতে হবে এই দশাতে। রাইবোজোম যদি তৈরি করতে চাও, তাহলে তোমাকে এর আগে কী তৈরি করতে হবে? আরএনএ তৈরি করতে হবে। আরএনএ তৈরি করলে তো তুমি রাইবোজোম তৈরি করতে পারবা। আর কি তৈরি করতে হবে? প্রোটিন। তাহলে এইগুলো তৈরি করতে পারলেই কিন্তু তুমি রাইবোজোম তৈরি করতে পারবা, তাই তো? রাইবোজোম তৈরি করতে পারলে তুমি নতুন নতুন প্রোটিন তৈরি করতে পারবা। এবার বুঝতে পারছো কেন তোমাদের বইতে লেখা আছে যে এখানে সমস্ত প্রোটিন তৈরি হয়, এখানে আরএনএ তৈরি হয়? আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো তো, আমাদের কোষের মধ্যে যত বিক্রিয়া ঘটে, যত শক্তি লাগে, কে দেয়? দ্রুত বলো। দ্রুত বলো, কোষের যতগুলো বিক্রিয়া হবে এখানে সমস্ত শক্তি কে দিবে? সাবাস, ইয়াজউদ্দিন বলেছ। মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাকে বলো তো, এই রাইবোজোম থেকে যখন প্রোটিন তৈরি করবা তখনও শক্তি লাগবে, তখনও তোমার কিন্তু এটিপি লাগবে। এই যে আরএনএ প্রোটিন যখন তৈরি করবা, এগুলো তো রাইবোজোম তৈরি করবে, তাই তো সুই ভাই? তখনও কিন্তু তোমার এটিপি লাগবে। তাহলে এটিপি তৈরির জন্য কি লাগবে? মাইটোকন্ড্রিয়া। তাহলে তুমি প্রথমে মাইটোকন্ড্রিয়া তৈরি করে নিলা, তারপর তুমি আরএনএ তৈরি করলো, প্রোটিন তৈরি করলা, আরএনএ এবং প্রোটিন মিলিত হয়ে রাইবোজোম তৈরি করলো, রাইবোজোম এবার নতুন নতুন প্রোটিন তৈরি করলো, তাই তো? প্রিয় স্টুডেন্ট, এখানে কিছু কমন ব্যাপার আছে যে মাইটোকন্ড্রিয়াটা কোত্থেকে আসলো। আমি তো ছবিতে মাইটোকন্ড্রিয়া দেখাইনি, এই দিয়ে দিকে দিয়ে দিছি। আমি তো ছবিতে আরএনএ এবং প্রোটিনের কথা বলছি, এরা কারা? এবার একটু চিন্তা করো তোমরা। সেটা হলো, এই মাইটোকন্ড্রিয়াটা তৈরি হয় পিতৃ মাইটোকন্ড্রিয়া থেকে। এর জন্য আলাদা কোষ বিভাজন লাগে না। মাইটোকন্ড্রিয়ার নিজের ভেতরে নিজস্ব আরএনএ থাকে, নিজস্ব ডিএনএ থাকে। এই জন্য একটি মাইটোকন্ড্রিয়া দুইটি মাইটোকন্ড্রিয়ায় পরিণত হতে পারে, তাকে কারো সাহায্য লাগে না। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া কেমনে আসলে আমরা দেখলাম। প্রিয় স্টুডেন্ট, পিতৃ মাইটোকন্ড্রিয়া থেকে ডটার মাইটোকন্ড্রিয়া তৈরি হওয়াকে বলা হয়, এটা বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল বংশগতি আর কি, হেরিডিটি। এটা 1 নম্বর চ্যাপ্টারে বলা আছে। দেখবা মাইটোকন্ড্রিয়ার কাজ, প্লাস্টিডের কাজ, তার নিচে একটা দেখবা যে বংশগতিরা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আমি একটা প্রশ্নের করতে পারি, একটি কোষে নিউক্লিয়াস তো এখানে ডিএনএ আছে, এরা নিজেরা বিভাজিত হতে পারে, কিন্তু কোষের মধ্যে আর কে আছে যারা নিজেরা বিভাজিত হতে পারে এবং বিভাজিত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা কোষ বিভাজনের সময়? কারা? মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াসের নিজস্ব ডিএনএ আছে, এই জন্য নিউক্লিয়াস বিভাজিত হতে পারে। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে, এই জন্য মাইটোকন্ড্রিয়া নিজে বিভাজিত হতে পারে। খেয়াল করছো? ডিএনএ ছাড়া কিন্তু কখনোই বিভাজিত হবে না। তাহলে আমাকে বলো তো, ডিএনএ নাই এমন একটা কোষের নাম বলো, সেজন্য সে বিভাজিত হতে পারে না। খুব দ্রুত বলো। ডিএনএ নাই, এজন্যই সে বিভাজিত হতে পারে না। আমরা তো দেখলাম ডিএনএ আছে, বিভাজিত হয় তারা। ডিএনএ নাই এমন একটা কিছুর কথা বলো, একটা কোষের কথা, সে কখনোই বিভাজিত হতে পারে না। দেখেন, আমি এদের প্রশ্ন করছি, এরা উল্টা উত্তর দিচ্ছে। নিউরনের ডিএনএ আছে, স্নায়ু কোষের আছে, এগুলোর আমি আজকে উত্তর দিব। নার্ভ সেল নো।
এই যে একজন বলছে আশিকুর রহমান সৌরভ, আশিকুর রহমান সৌরভ তুমি সঠিক কথা বলেছো। আমি ডান সাইডে এখন দিয়ে দিই যে কারা কেন বিভাজিত হতে পারে না। ওকে, এই যে দেখো এখানে আরবিসি, আরবিসি বিভাজিত হয় না কেন, কেন বিভাজিত হয় না? আরবিসিতে বিভাজিত হয় না কারণ নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস নাই মানে কি? এই জিনিসটা নাই, তাহলে ডিএনএটাও নাই, ডিএনএ নাই। আমি এইটাই আসলে প্রশ্ন করেছিলাম, কার ডিএনএ নাই এজন্য বিভাজিত হতে পারে না, নাম হচ্ছে নিউক্লিয়াস। সেকেন্ড, স্নায়ুকোষ। ওকে, স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না? কারণ এর সক্রিয় সেন্ট্রিওল নাই, সক্রিয় সেন্ট্রিওল নাই। সেন্ট্রিওলের কাজ কি ছিল? স্পিন্ডল যন্ত্র তৈরি, স্পিন্ডল তন্তু তৈরি করে। তাহলে এবার বুঝছো কেন আমাদের স্নায়ুকোষগুলো বিভাজিত হয় না? কারণ স্নায়ুকোষগুলো পরিপক্ক হয়ে গেছে। পরিপক্ক হওয়ার সময় স্নায়ুকোষের ভেতরে যে সেন্ট্রিওল থাকে, মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি সেন্ট্রিওল, তোমরা দেখবা লাল পাঞ্জাবি পরা আমার একটা ছবি দেওয়া আছে বায়োলজি হেটার্স গ্রুপে। তো ওই লাল পাঞ্জাবির পেছনে দেয়ালের মধ্যে কিন্তু আমি সেন্ট্রিওল বোঝাইছি। এই সেন্ট্রিওল কি করে জানো? স্পিন্ডল তন্তু তৈরি করে। তোমরা এবার আমাকে বলো তো, স্পিন্ডল তন্তু লাস্ট ক্লাসে বলেছি তন্তুগুলো তৈরি হয় বলেই, তন্তুর নাম তো মাইটোস, তাহলে স্পিন্ডল তন্তু তৈরি হয় বলে কোষ বিভাজনের নাম মাইটোসিস। তাহলে আমাকে বলো তো, যার সেন্ট্রিওল নাই তার তো স্পিন্ডল তন্তু তৈরি হবে না। যার স্পিন্ডল তন্তু তৈরি হবে না তাকে আমরা মাইটোসিস কোনোভাবেই বলতে পারবো না। কিন্তু এখানে তো মাইটোসিস হয়। তাহলে স্পিন্ডল তন্তু না থাকার জন্য দায়ীকে সক্রিয় সেন্ট্রিওল নাই। সক্রিয় সেন্ট্রিওল নাই বলে স্পিন্ডল তন্তু তৈরি হয় না। স্পিন্ডল তন্তু তৈরি হয় না মানে স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। ওকে, আচ্ছা এবার চলে আসি পেশিকোষ। পেশি কোষ। প্রিয় স্টুডেন্ট দেখো, কোথায় দেখাই? এখানে আমি কিন্তু যা পড়াচ্ছি সব ইনফরমেশন তোমাদের বইতে আছে, সব পড়তে হবে, একটাও কিন্তু বইয়ের বাইরে থেকে পড়াচ্ছি না। পেশি কোষ কেন বিভাজিত হয় না? দেখো, পেশি মানে হলো মায়ো, কোষ মানে হলো সাইট। তাহলে বলো তো পেশি কোষ মানে কি? মায়োসাইট। মায়োসাইটের ছবিটা কেমন? এই যে এরকম একটা নিউক্লিয়াস, 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 অনেক নিউক্লিয়াস। তাই তো? এবার আমাকে বলো তো, এটা কি অস্বাভাবিক না? একটি পেশি কোষে, একটি মায়োসাইটে অনেকগুলো নিউক্লিয়াস, অথচ একটা কোষে কয়টা নিউক্লিয়াস হওয়ার কথা? একটা। তাহলে একটা হলেই কোষ বিভাজনটা ঠিকঠাক হবে। বহু নিউক্লিয়াস হলে তুমি এটাকে আর বিভাজন করতে পারবা না, তাই তো? আচ্ছা কেন পারবা না এটা একটু বলি। এই যে মায়োসাইটগুলো আছে না, পেশি কোষগুলা, সুই ভাই, এরা কিন্তু অনেকগুলা, এটি একটি কোষ, এটি একটি কোষ, এটি একটি কোষ, এটি একটি কোষ, এই যে অনেকগুলো কোষে একসাথে মিলিত হয়ে এটা বানায়, তাই না? তাহলে একটু খেয়াল করো, এটা যদি মায়োসাইট হয় এগুলোর নাম হচ্ছে মায়োব্লাস্ট। কেন মায়োব্লাস্ট বলে আমরা পরে পড়বো। মনে রাখবা যে ব্লাস্ট মানে যারা অপরিণত, যারা কাজ করে, মানে যারা পরিবর্তন হতে পারে। সাইট মানে হচ্ছে পরিণত, যারা আর কোনো চেঞ্জ হয় না, কাজের জন্য উপযুক্ত। তো এইরকম যখন হয় তখন নানা ধরনের তন্তু আছে, তোমরা তো জানো অ্যাক্টিন মায়োসিন নামক তন্তু আছে এগুলাতে। তো তোমরা আমাকে বলো তো, এত কিছু যখন তৈরি হয় এই কোষটাকে তুমি বিভাজন করতে পারবা? পারবা না। যখন একটা সেল ফুলি ডেভেলপড হয় তখন তারা কখনোই কোষ বিভাজনে যাবে না। ওকে, তাহলে আমরা শিখলাম
যে কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, লোহিত রক্তকণিকা। কেন? নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকলে কেন বিভাজিত হবে না? কারণ নিউক্লিয়াসে তো ডিএনএ নাই, ডিএনএ না থাকলে তো কখনোই বিভাজন হবে না। কারণ আমরা তো জানি কোষ বিভাজনের শর্ত কি, ডিএনএকে ডাবল করা। আচ্ছা, কেন স্নায়ুকোষ বিভাজিত হয় না? কারণ এর সক্রিয় সেন্ট্রিওল নাই। প্রিয় স্টুডেন্ট, স্নায়ুকোষে সেন্ট্রিওল আছে। স্নায়ুকোষ কি আছে? সেন্ট্রিওল আছে, কিন্তু সেন্ট্রিওলগুলো সব বিক্ষিপ্ত অবস্থায় আছে, কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। একটা কাজ করতে গেলে তো অ্যারেঞ্জমেন্ট লাগবে। তাহলে বলেন তো স্নায়ুকোষে সেন্ট্রিওল আছে কি না? আছে। কি অবস্থায় আছে? ঠিকঠাক নাই, বিক্ষিপ্ত অবস্থায় আছে। যদি বিক্ষিপ্ত অবস্থায় থাকে তারা কাজ করতে পারবে? পারবে না। তারা সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। এই জন্যই আমি বলছি যে সক্রিয় নয়, কাজের উপযুক্ত নয়। এবার আমাকে বলো, কেন পেশিকোষ পার্মানেন্ট? স্থায়ী কোষ কেন পেশিকোষ? কেন বিভাজিত হয় না? কারণ পেশিকোষগুলো মাল্টি নিউক্লিয়েটেড, এবং পেশিকোষগুলো এত বেশি তন্তু দ্বারা তৈরি যে এরা কখনোই আর বিভাজিত হতে পারে না। নর্মাল কাজগুলো, চলাচলগুলো হয় না এখানে। আমাদের যে হার্ট আছে না, হার্টে যদি একবার হার্ট অ্যাটাক হয়, তার মানে হার্টের পেশিগুলো মারা যায়। আমি একটা ব্রেক নিব আমি এখন। তো হার্টের পেশিগুলো যদি মারা যায়, তাহলে ওখানে নতুন করে তুমি যদি কোষ বিভাজন করতে চাও, যেগুলো বেশি আছে এদেরকে দিয়ে, একটা সমস্যা আছে। কি সমস্যা আমি বলি, সেটা হলো হৃৎপেশিগুলা যখন মারা যায়, এদের আশেপাশে থাকা বা যেগুলো একটু হালকা জীবিত থাকে, এদের ডিএনএগুলো মিউটেটেড হয়ে যায়। মানে এই যে ডিএনএটার তথ্যগুলো চেঞ্জ হয়ে যায়। তথ্য যদি চেঞ্জ হয়, তাহলে হার্টের কোষগুলো এখন কি হবে? কোষ বিভাজন করে ওই যে মরে যাওয়া কোষগুলোকে ঠিক করলো, ক্ষতটা পূরণ করলো। এখন বলো তো আমাকে, বাপের ডিএনএ যেমন ছিল, এখন এই কোষগুলোর ডিএনএ কি তেমন? না। এরা বিভাজন করবে, করতে 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 ওখানে টিউমার তৈরি করবে। তাহলে হার্টে টিউমার বা ক্যান্সার তৈরি হবে। সো লাইফ ইজ বিউটিফুল ব্যাপারটা এমন না আসলে। বডি ইজ বিউটিফুল, রাইট? সেলস আর বিউটিফুল। এবার বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু একটা প্রশ্ন করবো তোমাদের, যারা বিভাজিত হয় না তারা অস্থায়ী কোষ না স্থায়ী কোষ? তারা স্থায়ী কোষ। একবার তৈরি হয়, পরিণত হয়, আর কখনোই বিভাজিত হয় না। স্থায়ী কোষের উদাহরণ কি কি? লোহিত রক্তকণিকা, পেশি কোষ এবং স্নায়ুকোষ। একটু বলে রাখি, এটা জানার দরকার নাই, সব স্নায়ুকোষ যে বিভাজিত হয় না তা না। এই যে প্রান্তীয় যে স্নায়ুকোষগুলো আছে, আঙুল কেটে গেল আবার আঙুল জোড়া দিল, এখানকার কিন্তু স্নায়ু ঠিক হয়ে যাবে। তাহলে এখানকার স্নায়ুগুলো কি বিভাজিত হয়? মাথার এবং আমাদের যে সুষুম্না কাণ্ড আছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, এগুলোকে বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এগুলো বিভাজিত হয় না, ঠিক আছে? বাট রিসেন্ট স্টাডিতে বলছে এখানেও কিছু না কিছু আছে যার জন্য খুব অল্প পরিমাণ বিভাজিত, একটা স্পেশাল জায়গায় মাথার। এটা খুব কনফিউজিং, দরকার নাই। এই যে এখানে দেখো, পেশিকোষ তো নানা ধরনের হতে পারে। হৃৎপেশি, কঙ্কাল পেশি, আরেকটি হলো ভিসেরাল বা মসৃণ পেশি, ভিসেরাল পেশি। প্রিয় স্টুডেন্ট, হৃৎপেশি কখনো বিভাজিত হয় না, কঙ্কাল পেশি কখনো বিভাজিত হয় না, ভিসেরাল পেশি বিভাজিত হয়। হোয়াট ইজ ভিসেরাল পেশি? ভিসেরা মানে হলো অঙ্গ। অঙ্গ মানে কোন ধরনের অঙ্গের কথা বলছে? কিডনি, বৃক্ক বা যকৃৎ, স্টোমাক, এদের কথা বলছে। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, কিডনিতে যদি কখনো কোনো কোষ মারা যায়, এরা কিছুটা বিভাজন করে ক্ষতপূরণ করে। লিভার, যকৃৎ, এই যে বলে না যকৃৎ কেটে অর্ধেক দান করা যায়, মেয়ে তার বাবাকে দান করতে পারে। তো যখন কেটে যদি দেয়, তাহলে কাটা অংশটা তো হিল হয়ে যায়, ঠিক আছে? তার মানে এই না যে যকৃৎ অর্ধেক কেটে দিলে আবার অর্ধেক যকৃৎ তৈরি হবে, ব্যাপারটা এমন না। স্টোমাকে তো অনবরত ক্ষতি হইতেছে, স্টোমাক হিল হয়। ক্লিয়ার? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, পেশিকোষ বিভাজিত হয় না শুধুমাত্র ভিসেরাল পেশি ছাড়া। হৃৎপেশি, কঙ্কাল পেশি বিভাজিত হয় না। ওকে, স্নায়ুকোষ
বিভাজিত হয় কারণ সেন্ট্রিওল নাই। আরবিসি কেন বিভাজিত হয়? কারণ ডিএনএ নাই। ডিএনএ আছে বলেই কিন্তু মাইটোকন্ড্রিয়া ডাবল হয়, কারণ এখানেও মাইটোকন্ড্রিয়া একটা যেতে হবে, এখানে একটা মাইটোকন্ড্রিয়া যেতে হবে, রাইট? আর কে বিভাজিত হতে পারে? এটার নাম কি? প্লাস্টিড। তাহলে এই যে প্লাস্টিড দেখেন বিভাজিত হয়ে এখানে আসলো, বা ক্লোরোপ্লাস্ট। কারণ কি? এরও ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এটা গুছিয়ে দিব, একদম চিন্তা করবো না, ইনফরমেশনগুলো লিখে নিতে থাকবো। ব্রেক 5 মিনিটস। একজন জিজ্ঞেস করেছো লিভারে প্যারেনকাইমা থাকে না? হ্যাঁ, লিভারের ফাংশনাল কোষগুলোর নাম হলো প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষগুলো উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করলে এরা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে এরা প্রয়োজন যখন হয় তখন বিভাজিত হয়, সবসময় বিভাজিত হয় না।
আসসালামু আলাইকুম, সবাই আছো? আমার কথা শুনতে পাচ্ছ? আমি একটু মিশাই দেই এগুলা। একজন জিজ্ঞেস করছো আমি এখানে কি লিখছি। এটা হচ্ছে হৃৎপেশি, এটা হলো কঙ্কাল পেশি, এটা হচ্ছে ভিসেরাল পেশি। হৃৎপেশি, কঙ্কাল পেশি, ভিসেরাল পেশি। পেশিকোষ নিয়ে যদি কনফিউশন থাকে আমি ক্লিয়ার করে ফেলবো, একদম চিন্তার কিছু নাই। বেসিক আমি সব পড়াবো যেন তোমাদের কোনো কোশ্চেনের আনসার কখনোই ভুল না হয়। আমার কাজ হচ্ছে তোমাদের 30 মার্ক আছে বায়োলজিতে, 30টা মার্কই যেন নিখুঁত হয়। এর জন্য যা করতে হবে আমি তাই করব। এর জন্য যতটুকু পড়া লাগবে তোমরা ততটুকুই পড়বা, ঠিক আছে? মনে রাখবা যে তোমাদের সামনে যে ব্যাচটার পরীক্ষা কিছুদিন আগে হয়েছে, তো যারা সেকেন্ড টাইমার হয়ে গেছে, এখন তো অনলাইনের পড়ালেখা চলছে, তো একটু ফোন দিয়ে জিজ্ঞেস করবা যে সেকেন্ড টাইমে গেলে কি কষ্টটা, সেকেন্ড টাইমে গেলে কষ্টটা কি হয়। জিকে এবং ইংলিশের ক্ষেত্রে আমি বলে রাখি, জিকে এবং ইংলিশের জন্য খুব ভয়ানক শ্রম দেওয়ার দরকার নাই, খুব ভয়ানক শ্রম দেওয়ার দরকার নাই। বাট আমি যতটুকু পড়া দিব, যতটুকু থেকে এক্সাম নেবো ততটুকুই দিবা। যদি ওই দিকে বেশি সময় দাও তাহলে কিন্তু খবর আছে। এর থেকে বরং কেমিস্ট্রিতে একটু বেশি সময় দিবা। ফিজিক্সের ব্যাপারে বলে রাখি, যারা বুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য ফিজিক্সটা খুবই সহজ, একেবারে জল তরঙ্গ, জলের মতো। আর তোমাদের জন্য সেম, কারণ ফিজিক্সের আমরা বেসিক ব্যাপারটা বুঝি, এখানে ভুল খুব কম হয়। কেমিস্ট্রিতে পড়তে হবে বেশি, কারণ কেমিস্ট্রিতে আমি জানি না তোমরা কোথায় পড়ছো, কীভাবে পড়ছো, তো একটু বেসিক কনসেপ্টগুলো খুব জরুরি। যত বেশি সূত্র, ছন্দ, কবিতা পড়ো তত বেশি ধরা খাবা। সময় দেবা বেশি বেশি, রিডিং পড়বা প্রয়োজনে, ঠিক আছে? আর বায়োলজিতে তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ দিয়ে দিতে। ওকে, তাহলে 5টা জিকে এবং ইংলিশ যতটুকু পড়া দেবো অতটুকুই পড়বা। আবার বলতেছি, জিকে এবং ইংলিশ যতটুকু পড়া দেবো অতটুকুই ভালো করে পড়বা, এক্সারসাইজ করবা। এখানে বেশি শ্রম দিতে গেলে তুমি ধরা খেয়ে যাবে, কেমিস্ট্রিতে সময় দিতে পারবা না। বায়োলজিতে অনেক সময় দিতে হবে, কারণ বায়োলজিতে ভুল বেশি হয়। ফিজিক্সে সবাই সেম মার্ক পাবে। কেমিস্ট্রিতে যারা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেবে তারা একটু বেশি পাবে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং ভার্সিটি প্রিপারেশন নেবে তাদের থেকে একটু বেশি পাবে। বুঝতে পারছো? জিকে, ইংলিশ এবং ফিজিক্সের ক্ষেত্রে, ইংলিশ এবং ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু মনে রাখবা সবাই সেম মার্ক পাবে, সবাই সেম মার্ক পাবে। কোন বই ফলো করবো ইংলিশে? তোমাদের পূর্বসূরীরা, ইভেন আমি, তোমাদের পূর্বসূরীরা গত বছর যারা ছিল, ইভেন আমি 2009 সাল 10 সালে আমি তো সেকেন্ড টাইমার ছিলাম, আমি কষ্ট বুঝি। তো আমি নিজে কিন্তু অ্যাপেক্স পড়েছিলাম, স্টিল অ্যাপেক্স। কেন অ্যাপেক্স পড়লেই হয়ে যায়? কারণ যতটুকু এক্সারসাইজ আছে ততটুকুই করো। যতগুলো পরীক্ষার প্রশ্ন এর আগে আসছিল বিভিন্ন ভার্সিটিতে, বিসিএসে, মেডিকেলে, ডেন্টালে, এগুলাই পড়ো। এগুলো থেকে দেখবা 70% কমন পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার চলে আসি G1 ধাপে। বলো তো আমরা G1 ধাপটা বা এই গ্যাপটাকে কেন ব্যবহার করছি? কারণ এরপরে আমাদের কিছু তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ডিএনএ তৈরি করতে হবে, তাই তো? তাহলে আমি একটু এখন এস দশাটা শুরু করব। যখন এস দশাটা পড়াবো তখন G1 দশাতে আরও কি লাগবে সেটা বলে দেবো, ঠিক আছে? এটা কি ছিল? G1-এ কি তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া ডাবল হয়, আরএনএ তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, কারণ রাইবোজোম তৈরি করতে হবে। রাইবোজোম কেন তৈরি করতে হবে? কারণ প্রোটিন তৈরি করতে হবে, তাই তো? প্রিয় স্টুডেন্ট, এবার আসি আমরা এস দশা। খুব সহজ জিনিস। এস দশায় কি হয়? ডিএনএ গুলা থেকে ডাবল পরিমাণ ডিএনএ তৈরি হয়। তো ডিএনএ থেকে ডিএনএ কে তৈরিকে বলা হয় রেপ্লিকেশন। পড়া শেষ? এস দশার পড়া শেষ? তাহলে বলো তো এস দশায় কি হয়? ডিএনএ ডাবল হয় বা ডিএনএ এর দ্বিত্বন হয়। হোয়াট ইজ দ্বিত্বন? দ্বিত্বন মানে ডাবল। ইউ গট মি? এখন ঘটনা হচ্ছে যে এটা তো পড়া শেষ, তাহলে এটার পড়া কি শেষ হয়ে গেছে? না, এটার পড়া এখনো শেষ হয় নাই। এখন দেখো কি কি ঘটনা ঘটে। এই যে একটা ডিএনএ থেকে তুমি যখন
দুইটা ডিএনএ তৈরি করতে চাও বা ডাবল পরিমাণ ডিএনএ তৈরি করতে চাও, তখন এখানে কিছু এনজাইম লাগে। কি লাগে? এনজাইম লাগে। প্রিয় স্টুডেন্ট, এই এনজাইমগুলো আসলে কি? ন্যাচারালি এরা লিপিড, প্রোটিন না কার্বোহাইড্রেট? সুই ভাই, প্রোটিন। প্রোটিনের নামের শেষে ইন থাকে, এনজাইমের নামের শেষে সাধারণত আমরা ইন পাই। ইন পাই, বেশিরভাগ ক্ষেত্রে এস থাকে। এই তো প্রিয় স্টুডেন্ট, দেখো তার মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে আমাদের এনজাইম লাগছে। এনজাইম কি? প্রোটিন। এই যে একটু খেয়াল করো তো, রাইবোজোমটা কি তৈরি করছে? প্রোটিন তৈরি করছে। প্রোটিন মানে কি? এনজাইম। কোন এনজাইমগুলো? সেই এনজাইমগুলো যেগুলা ডিএনএর সাথে ভিতরে বিক্রিয়া ঘটিয়ে ডাবল পরিমাণ ডিএনএ তৈরি করে। কিছু বুঝতে পারছো? কোন প্রোটিনগুলো তৈরি করে? এরা আসলে এনজাইম। কোন এনজাইমগুলো? যে এনজাইমগুলা এখানে তৈরি হবে, হয়ে এখানে এসে একটা ডিএনএর ভেতরে বিক্রিয়া ঘটিয়ে ডাবল পরিমাণ ডিএনএ তৈরি করবে। এবার বুঝতে পারছো? তাহলে আমি এবার যদি বলি, বলো তো জি1 দশায় কি তৈরি হয়? জি1 দশায় মাইটোকন্ড্রিয়া ডাবল হয়। জি1 দশায় আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আরএনএ এবং প্রোটিন মিলে রাইবোজোম হয়। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন। কি প্রোটিন? বিভিন্ন ধরনের এনজাইম। এই এনজাইমগুলো কি লাগে? কেন লাগে? কারণ এখানে তৈরি হলে এই দশায় গিয়ে তারা ডিএনএটাকে ডাবল করতে পারে। কিছু নাম বলি, লিখবা না। কিছু নাম বলি, লিখবা না। কোন এনজাইমগুলো? হেলিকেজ, প্রাইমেজ, টোপোআইসোমারেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটাও কাইন্ড অফ এনজাইম, লাইগেজ। এই এনজাইমগুলো এরা সবাই প্রোটিন, এখানে লাগে, সেগুলো এখানে তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, আমি যদি কখনো বলি জি1 দশায় এস দশার জন্য সমস্ত কাঁচামাল তৈরি হয়, কাঁচামালগুলো কি? প্রোটিন। প্রোটিনগুলো কি আসলে? এনজাইম। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, ঘটনা তো অন্য জায়গায়। জি1 দশাটা কেন শুরু হলো? কারণ এস দশাটাকে তৈরি করতে হবে, যা যা লাগবে কাঁচামালগুলো তৈরি করতে হবে। এখন ঘটনা হচ্ছে যে জি1 দশাটাকে কে শুরু করবে? প্রিয় স্টুডেন্ট, পিতৃসূত্রে সে সাইক্লিন নামক একটি প্রোটিন পায়। কি পায়? সাইক্লিন নামক প্রোটিন পায়। কারণ পিতৃ কিছু রাইবোজোম তো থেকে যায়, তারা সাইক্লিন নামক প্রোটিনটা তৈরি করে। প্রিয় স্টুডেন্ট, সাইক্লিন প্রোটিনটার কাজ কি? সাইক্লিন প্রোটিনটার কোনো কাজ নাই। সুই ভাই দেখেন, এই রাইবোজোমটা বিভিন্ন ধরনের এনজাইম তৈরি করে। এমন একটি এনজাইমের নাম হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এমন একটি এনজাইমের নাম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। প্রিয় স্টুডেন্ট, এই এনজাইমটা কি করে? এখানে যত কাঁচামাল তৈরি হচ্ছে, যেগুলা তৈরির জন্য সবাইকে নির্দেশনা দেয় কে? এই যে এনজাইমটা। এই এনজাইমটা কাঁচামালগুলো কোনগুলো? যেগুলা এই এনজাইমটা কাঁচামাল তৈরি করবে, কিন্তু এই এনজাইমটা একা কাজ করতে পারে না। এদিকে দেখেন, এই এনজাইমটা একা কাজ করতে পারে না। একে কি করতে হয়? এই সাইক্লিনের সাথে বাইন্ড করতে হয়। এবার বুঝছো? তাহলে আমাকে বলো তো, এখানে যত কাঁচামাল এই যেগুলা তৈরির জন্য কি লাগবে? কেউ না কেউ এসে বিক্রিয়া শুরু করবে। কে বিক্রিয়াটা শুরু করে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাই তো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কি কাজটা শুরু করতে পারে? একা পারে না, তার একজন বন্ধু লাগে। বন্ধুর নাম কি? সাইক্লিন নামক প্রোটিন। তাহলে কি হয়? এরা দুজন বাইন্ড করে, বাইন্ড করলে সমস্ত বিক্রিয়া এখানে রান করা শুরু করে। রান করলেই কাঁচামালগুলো তৈরি হবে। কোন কাঁচামাল? এই যেগুলো। এবার বুঝছো? তাহলে আমাকে বলো তো, যে কোষ ইন্টারফেজের জি1 ধাপে কাঁচামাল বা বিক্রিয়াগুলো শুরুর জন্য কোন এনজাইম দেয়? সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। কার হেল্পে? সাইক্লিনের হেল্পে। তাহলে একটা কমপ্লেক্স তৈরি করছে, দুজন মিলে এরকম করে বাইন্ড করছে। সাইক্লিন সিডিকে কাইনেজ, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। ওকে, তাহলে এরাই কি প্রথম ধাক্কাটা দিল না? এরা যখন কমপ্লেক্স তৈরি করলো তখনই বললো, এই সবাই ওঠো ওঠো ওঠো, কাজ শুরু করো। প্রথম ধাক্কা এরা দিল না? তাহলে আমরা কি বলতে পারি? এরা কোষের ভেতরে আছে না কোষের বাইরে? কোষের ভেতরে আছে। তাহলে আমাকে বলো তো, কোষের ভেতরে কোন ফ্যাক্টরগুলো কোষ বিভাজন শুরু করে? এরা।
কিন্তু এদেরকে তো জাগানোর জন্য বাইরে থেকে এসে কাউকে ধাক্কা দিতে হবে কোষটাকে, তাই না? এই যে বাইরে থেকে যারা আসে এদেরকে বলা হয় হরমোন কিংবা গ্রোথ ফ্যাক্টর। তাদের নাম কি? হরমোন বা গ্রোথ ফ্যাক্টর। আচ্ছা, নতুন করে আমি শুরু করি, তোমাদের যদি খুব অসুবিধা হয় আমি আবার বলি। একটা কোষকে যদি কোষ বিভাজন দশায় যেতে হয়, তাহলে এই কোষটা কেমনে বুঝবে যে আমাকে কোষ বিভাজনে যেতে হবে? তাহলে আমার শরীরে কোনো কোনো, ধরা যাক একটা রক্তনালী কেটে গেছে, এটি একটি রক্তনালী, এই যে জায়গায় কেটে গেছে, তাহলে রক্তগুলো বের হচ্ছে, তাই তো? তাহলে এই যে অনুচক্রিকা আসলো এখানে, এই যে দেখো অনুচক্রিকা, অনুচক্রিকা এসে এইরকম করে বের হচ্ছে কিছু একটা, ভেতর থেকে রাসায়নিক পদার্থ বের করে দিল। এটির নাম কি? গ্রোথ ফ্যাক্টর। মানে যে কোনো কিছুর গ্রোথ বা বৃদ্ধি ঘটাবে। তাহলে অনুচক্রিকা আসলে গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করলো। এই গ্রোথ ফ্যাক্টরগুলো দেখো, এই যে এখানে যে কোষগুলো আছে না, দেয়ালে যে কোষগুলো ছিল না, এদেরকে বলতেছে ভাই আপনি এক কাজ করেন, কোষ বিভাজন শুরু করেন। তাহলে বলো তো, এই কোষটাকে কারা এসে ধাক্কা দিল? গ্রোথ ফ্যাক্টর। তাহলে আমাকে এবার বলো তো, গ্রোথ ফ্যাক্টর কি? একটি কোষ বিভাজনের বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? সুই ভাই, গ্রোথ ফ্যাক্টরটা এই কোষের অভ্যন্তরীণ উদ্দীপনা না বাইরে থেকে আসা উদ্দীপনা? বাহ্যিক উদ্দীপনা। এসে বলতেছে শুরু করো কোষ বিভাজন, দরকার আছে এখন। শুধু গ্রোথ ফ্যাক্টর আসে তা না, হরমোনও এসে বলতে পারে যে আপনি একটু কোষ বিভাজন করেন। তাহলে এই দুইটা কি? বাহ্যিক উদ্দীপনা। আর এই যে এরা কারা? এই যে এখানে সাইক্লিন সিডিকে একসাথে যুক্ত হইল, তাই তো? এই যে সাইক্লিন সিডিকে, এরা হলো অভ্যন্তরীণ উদ্দীপনা, কারণ এরা কোষের অভ্যন্তরে থাকে। এক্সটার্নাল স্টিমুলাস, ইন্টারনাল স্টিমুলাস। এবার বুঝতে পারছো একটা কোষ কেন বিভাজিত হয়? বাইরে থেকে কেউ এসে ধাক্কা দেয়, ভেতরেরগুলো জেগে ওঠে, ভেতরেরগুলা কি করে? ভেতরে যা কিছু আছে সবাই ধাক্কা দেয়, কাজ শুরু হয়ে যায়। ওকে স্টুডেন্ট, আরও যদি একটা সহজ জিনিস শুনতে চাও তাহলে আমি বলি, সে হিউম্যান, এটা তার হাত, ওকে? এটা হলো হাতের হচ্ছে হাড্ডি, হাড্ডি, ওকে? তো হাড্ডির মধ্যে এই যে এখানে কিছু ফ্যাক্টরি আছে, কিছু কোষ আছে, এদেরকে বলা হয় লোহিত লাল অস্থিমজ্জা, ওকে? এই যে দেখো, ধরা যাক তোমার হাতটাই যে জায়গায় কেটে গেছে, কেটে গিয়ে কে বের হচ্ছে? রক্ত। তাহলে তোমার শরীরের রক্তগুলো কি ধীরে ধীরে ডিপ্লেশন হচ্ছে না, কমে যাচ্ছে না? তোমার হাত কেটে গেছে, শরীরের রক্ত কমে যাচ্ছে। রক্ত যদি কমে যায় তাহলে বলো তো, কিডনিতে তো রক্তগুলো ফিল্টার হতে যায় কি না? কিডনিতে তো ফিল্টার হতে যায় রক্তগুলো সারা শরীরে। তো কিডনি এখন কি বুঝবে যে আমার শরীরে কেন কম রক্ত আসতেছে, কেন কম রক্ত আসতেছে? তো কিডনি যখন দেখে যে তার শরীরে কম রক্ত আসতেছে, সাথে সাথে কি করে? সে একটা হরমোন ক্ষরণ করে, তার নাম হলো এরিথ্রোপয়েটিন। এই যে ইন আছে, এটি একটি প্রোটিন ধর্মী হরমোন। আবার শরীরে কেটে গেছে, রক্ত কমে গেছে, রক্ত যদি কমে যায় সবার আগে কে বুঝতে পারে কোন অঙ্গ? কিডনি। কিডনি কি করে? একটু হরমোন ক্ষরণ করে। কেন সে এনজাইম না ক্ষরণ করে হরমোন ক্ষরণ করলো? কারণ এনজাইম ক্ষরণ হলে ওখানেই কাজ করতো, হরমোন কিন্তু অনেক দূরে গিয়ে কাজ করতে পারে। হরমোন কি করতে পারে? রক্তের মাধ্যমে বাহিত হয়ে অনেক দূরে গিয়ে কাজ করে আসতে পারে।
তো কিডনি থেকে যেতে হবে কোথায়? হাড়ে যেতে হবে, কারণ ফ্যাক্টরি এখানে রক্ত তৈরি। এই যে দেখো এরিথ্রোপয়েডিনটা এখান থেকে তৈরি হলো, হয়ে এই এরিথ্রোপয়েডিনটা সারা শরীর ঘুরে ঘুরে এই যে এখানে চলে আসলো লাল অস্থিমজ্জার ভেতরে। লাল অস্থিমজ্জার ভেতরে যে কোষগুলো আছে এরা কী করে? বিভাজিত হয়ে হয়ে রক্ত তৈরি করবে, রক্ত তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এই কোষগুলো এখন কি করলো? বিভাজন করলো, করে তো রক্ত তৈরি হলো। তাহলে এই কোষগুলো এখন কোন অবস্থায় আছে? রক্ত তৈরি যেহেতু করবে তাহলে এরা এখন ইন্টারফেস দশায় আছে, প্রস্তুতি পর্যায়ে আছে, তাই তো? চুপচাপ আছে। যখনই রক্ত বের হয়েছে এ বুঝতে পারছে, হরমোন পাঠিয়ে দিছে, এই যে ধাক্কা দিল, তার মানে কি? এরিথ্রোপয়েডিন একটি বাহ্যিক উদ্দীপনা, এরা বাইরে থেকে গিয়ে এই কোষগুলোকে ধাক্কা দিয়েছে, তাই তো? তাহলে বলো তো বাহ্যিক উদ্দীপনা কারা ছিল? হরমোন ছিল, গ্রোথ ফ্যাক্টর ছিল। এই দেখো হরমোন মানে কি? এরিথ্রোপয়েডিন নামে একটা হরমোন আমরা পেলাম, এরিথ্রোপয়েডিন। ঠিক আছে, তাহলে এইভাবেই ঘটনা ঘটে। তোমরা আমার কথা বুঝতে পারছো? ও আচ্ছা, 1 মিনিট। তোমরা একটা কমন ভুলের মধ্যে আছো এখন। তোমরা কিন্তু আর একাডেমিক স্টুডেন্ট না, তোমরা হলো অ্যাডমিশনের স্টুডেন্ট। তো অ্যাডমিশনের স্টুডেন্ট হওয়ার জন্য তোমাদের এখন কি করতে হবে? ভাইয়া আমাকে গুছিয়ে লিখে দিতে হবে লাইন বাই লাইন। ভুলেও এই কাজটা করবা না, এখন নোট তৈরির টাইম নেই। কি তৈরির টাইম নেই? নোট তৈরির টাইম নেই। আমি অনেক স্টুডেন্ট পড়াইছি, কিছু না কিছু স্টুডেন্ট চান্স পেয়েছে। যারা চান্স পেয়েছে তারা তোমাকে বলতে পারবে যে টেক্সট বুক পড়ো, টেক্সট বুকের বাইরে একটা প্রশ্ন আসবে না। তাহলে আমি যে এত কিছু কথা বলতেছি, তুমি একটা খাতা তৈরি করো, যা লিখতে পারছো আমি যেভাবে লিখছি এমনি লিখতে থাকো। যখন এমনি লিখছো এরপর তোমরা কি করবে? এখন তো বইটা পড়বা ক্লাস শেষে। ক্লাস শেষে যখন বইটা পড়বা তাহলে একটু যে টপিকটা পড়ছো ওই টপিকটার পাশে বইয়ের মধ্যে লিখবা, বা ছোট্ট একটা কাগজের মধ্যে চিরকুটে লিখে ওখানে ভেতরে রেখে দিবা যে এই টপিকটা যখন পড়বো এটা লজিকটা কি কেমনে হয়েছে আমি এই চিরকুটটা দেখবো। আলাদা খাতা তৈরি করবো না, আলাদা খাতা তৈরি করলে 10টা খাতা হবে, তুমি একটাও পড়তে পারবে না অ্যাডমিশনের আগে। সব বইয়ের ভেতরে ফিরে যেতে হবে, একটা কোশ্চেনও বইয়ের বাইরে হবে না। কথা শুনবা চান্স পাবা, কথা শুনবা না চান্স হয়তো বা পাবা, কিন্তু খুব কষ্ট হবে। তাহলে আমি যা বলছি বেদ বাক্য মনে করে আপাতত ফলো করবা, যেটা মানতেই হবে। সুই ভাই, এই কথাগুলো সব বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে যা আছে বুঝতে পারো না, আমি শুধু লজিকগুলো দেখাইতেছি, তোমাকে আবার বইতে ফিরে যেতে হবে, তাই তো? ওকে, ভেরি গুড। তাহলে আমি এখন এটা মিশাই দিই। আই এম সরি যে একই জিনিস বারবার পড়াচ্ছি, কিন্তু এটা দরকার আছে। এটা আমি পড়িয়ে ফেলেছি, তাহলে এখন আমি একটু রিভিশন দিই। একটি কোষ বিভাজন হতে চুপচাপ সে বসে থাকে, তাকে বাহ্যিক উদ্দীপনা লাগে। আগে বাহ্যিক উদ্দীপনা কারা কারা? গ্রোথ ফ্যাক্টর। কোষের সংখ্যা বৃদ্ধি মানে কি? গ্রোথ হওয়া, গ্রোথ ফ্যাক্টর। আর কি? হরমোন। একটা উদাহরণ দিয়েছি, এরিথ্রোপয়েডিন হরমোন, যখন লোহিত রক্তকণিকা তৈরির প্রয়োজন পড়ে। লোক বাহ্যিক উদ্দীপনা আসলো, কোষটাকে ধাক্কা দিল, কোষ এখন কোষ বিভাজন শুরু করবে। তাহলে ভেতরে কেউ আছে যে বাইরের ধাক্কাটা শুনে ভেতর থেকে আবার এরা ভেতরের মানুষগুলোকে ধাক্কা দিবে, তাদের নাম হলো অভ্যন্তরীণ উদ্দীপনা। কারা? সাইক্লিন নামক একটি প্রোটিন, যে না থাকলে সিডিকে নামক এনজাইমটা কাজ করতে পারে না। দুইজন মিলে একটা কমপ্লেক্স তৈরি করে এখানে কি করে? বাকি সবাইকে ধাক্কা দেয় যে তোমরা এখন কাজ শুরু করো। কি কাজ? আরএনএ তৈরি করো, প্রোটিন তৈরি করো। আরএনএ এবং প্রোটিন রাইবোজোম তৈরি করবে। রাইবোজোম কী করবে? প্রোটিন বা এনজাইম তৈরি করবে। এই এনজাইমগুলো কোথায় লাগবে? এই যে পরে যখন আমরা ডিএনএ থেকে ডিএনএ বানাবো ওখানে লাগবে। তাহলে এখন এখানে কি হয়? কাঁচামাল তো এখানে রেডি ছিল, ওগুলা দিয়েই আমরা এখানে কোষ কী করব? ডিএনএটাকে ডাবল করব। প্রিয় স্টুডেন্ট, কথা শেষ। ডিএনএটা দেখো ডাবল হয়ে গেছে। ডিএনএটা কী হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। এই যে দেখো এখানে একটা আসতে পারবে,
এখানে একটা আসতে পারবে, তাই না? প্রিয় স্টুডেন্ট, প্রবলেমটা তো অন্য জায়গায়। এখন কি শুরু হবে? G2 দশা, এই যে এই দশাটা। প্রিয় স্টুডেন্ট, ওই কোষটার ভেতরে তো এখন কোন দশা চলছে? G2 দশা চলছে। এটা তো এখানে আমি যা দেখাচ্ছি এটা তো সময়, তাহলে এখানে G2 দশা এখন শুরু হয়ে গেছে। G2 দশায় এখন কি হবে? তোমরা শুধু ভাবো যে এইটা যদি আমি কমপ্লিট করতে পারি এখানে যেতে পারবো, এইটা যদি কমপ্লিট হয় অটোমেটিকলি এই দশাটা কোষ বিভাজন শুরু হয়ে যাবে। তাহলে কোষ বিভাজন শুরুর জন্য আমার কি লাগবে? মাথা খাটাও সুই ভাই। কোষ বিভাজন শুরুর জন্য আমাকে কি করতে হবে বলুন তো? এই যে নিউক্লিয়ার মেমব্রেনটাকে বিলুপ্ত করে দিতে হবে। আর কি করতে হবে? এই যে নিউক্লিয়ার লাস্টটা এখানে ছিল এটাকে বিলুপ্ত করে দিতে হবে, তাই তো? তোমরা কি এটা বুঝতে পারছো? তোমরা যে প্রোফেস পড়ো, মেটাফেস পড়ো, অ্যানাফেস পড়ো, টেলোফেস পড়ো, বলো তো ওখানে একটা কথা আছে না, নিউক্লিয় লাস্টটা বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়। এগুলো যদি বিলুপ্ত না হয় তাহলে এইটা কেন এইদিকে কিভাবে যাবে, এইটা কিভাবে এই দিকে যাবে? এরা যদি দুই দিকে না যায় তাহলে মাঝখান দিকে গিয়ে বিভাজন তো হতে পারবে না। এটা বুঝতে পারছো যে আমাকে এই জিনিসগুলো যদি আমি এদিকে অর্ধেক আনতে চাই, এইটাকে যদি আমি অর্ধেক এদিকে দিতে চাই, তাহলে মাঝ বরাবর আমি একটা দেয়াল তৈরি করব, তাহলেই দুইটা কোষ তৈরি হয়ে যাবে। তো এগুলো যদি করতে চাই তাহলে চারপাশে আবরণটাকে আমাকে বিলুপ্ত করে দিতে হবে। এটা বুঝতে পারছো? আর কেন নিউক্লিয়ার লাশটাকে বিলুপ্ত করে দিতে হবে? কারণ এই যে মাথাগুলো নিউক্লিয়ার লাশের সাথে যুক্ত থাকে। তো তুমি যদি এটা বিলুপ্ত করো তাহলে কি এই ছাগলগুলো, এই গরুগুলো দেখেন খুঁটি থেকে মুক্ত হয়ে গেল। তাহলে অর্ধেক এদিক যেতে পারবে, অর্ধেক ওদিকে যেতে পারবে। রাইট? এম আই ক্লিয়ার? সেন্ট্রোসোম বাড়াতে হবে, সেন্ট্রোসোম বিভক্ত হয় এ ধাপে। আমি বুঝতে পারছি, আমি এগুলোর ব্যাখ্যা দিব। তোমরা বুঝতে পারছো কি না? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো কিনা এইটা বলো। তোমরা অনেক জানো আমি জানি, কমেন্টে এইগুলো বলার দরকার নাই, বাট বুঝছো কিনা আমার কথাটা? ওকে, থ্যাংক ইউ শাকির, আবির, উৎস, মায়া, থ্যাংক ইউ। দেখো, এই দেয়ালটাকে তুমি যদি বিলুপ্ত করতে চাও, এইটাকে যদি বিলুপ্ত করতে চাও, তাহলে সুবিধা কি? তুমি বাড়ির ভেতরে আসো, তোমাকে যে বাড়ির ভেতরতে বাইর করতে চায়, তাহলে তোমার দাদিকে ছুটে আসতে হবে ঝাড়ু নিয়ে, তোমার মার নিয়ে আসতে হবে ঝাড়ু নিয়ে। তোমার যদি ঝাড়ু পিটা করো তুমি কিন্তু আর বাড়িতে থাকতে পারবে না, তাই তো? তাহলে আমি যদি এই দেয়ালটাকে, এটা একটা বলের মতো আর কি, যার ভেতরে এই জিনিসগুলো থাকে, তাহলে এই দেয়ালটাকে আমি যদি বিলুপ্ত করে দিতে চাই, ভেতরে যদি এগুলোকে মুক্ত করতে চাই, তাহলে এদেরকে ঝাড়ু পেটা করতে হবে। কি করতে হবে? ঝাড়ু পেটা। লুক, এটা কি ঝাড়ু না? তাহলে আমাকে এই জিনিসটা তৈরি করতে হবে। আমি যদি এই জিনিসটা তৈরি করতে পারি, ঝাড়ুটা, তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয়ার লাশটা বিলুপ্ত হয়ে যাবে। এরা এখন দেখেন মুক্ত হয়ে গেল, অর্ধেক এদিকে আসবে, অর্ধেক এদিকে আসবে। তাহলে ঝাড়ু কোনটা? এই কোষটা যখন কোষ বিভাজন শুরু করেছিল, এইরকম পারপেন্ডিকুলার অবস্থায় দুইটা জিনিস ছিল। এই জিনিসটার নাম হলো সেন্ট্রোসোম। যারা কিছু বোঝো না তারা মনে রাখবা যে এই জিনিসগুলো আসলে মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি। তাহলে এখন আমাকে বলেন তো, এই যে মাইক্রোটিউবিউল মানে সরু সরু সুতার মতো, সরু সরু সুতা মানে কি? তো ঝাড়ু, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে? এগুলো যদি তুমি বিনষ্ট করতে চাও, তাহলে তোমার এই ঝাড়ুগুলো আছে, ঝাড়ুগুলোর পরিমাণ বাড়াইতে হবে, ঝাড়ু পিটা করতে হবে, তাই তো? তাহলে আমাকে বলো তো, কোষ বিভাজন যদি আমি শুরু করতে চাই, তাহলে এখানে আমাকে ঝাড়ুটা তৈরি করতে হবে। ঝাড়ু তৈরি মানে শেষ, ঘটনা শেষ। ওকে, তাহলে এখানে কি হবে? ঝাড়ু তৈরি হবে। হোয়াট ইজ ঝাড়ু? ঝাড়ু মানে হচ্ছে মাইক্রো টিউবিউল। কারণ মাইক্রো টিউবিউলটি তার সুতাগুলো যখন এরকম করে লাফায়, তখনই নিউক্লিয়াসটা এবং নিউক্লিয়াসের যে আবরণটা আছে বিলুপ্ত হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমন ঘটনা হচ্ছে, এগুলো বিলুপ্ত হওয়া মানে কি? হারিয়ে যাওয়া না,
ছিন্ন বিচ্ছিন্ন হলেও তো ছোটো ছোটো জিনিসগুলো কোষের মধ্যে ঘুরে বেড়াবে, এগুলোকে আমরা অন্য কাজে ব্যবহার করব। ওকে, তাহলে এখন বলেন তো G2 ধাপে কি হবে? মাইক্রোটিউবিউল তৈরি হবে। মাইক্রোটিউবিউল মানে কি? এই যে এই জিনিসটা, তাহলে একটা কোষ বিভাজনের সময় আমরা এরকম একটা ছবি দেখি কি না? তাহলে বলো তো মাইক্রোটিউবিউল মানে কি? স্পিন্ডল যন্ত্রটা না? তাহলে বলো তো কেন মাইক্রোটিউবিউলটা তৈরি হবে? কারণ এরা স্পিন্ডল তন্তু তৈরি করে। কি তৈরি করে? স্পিন্ডল তন্তু তৈরি করে। তাহলে বইয়ের মধ্যে যদি এমন করে লেখা থাকে যে G2 ধাপে স্পিন্ডল তন্তু তৈরির কাঁচামাল, ব্র্যাকেটের মধ্যে মাইক্রোটিউবিউল তৈরি হয়, ভুল হবে? আরে এটাই তো কাঁচামাল, কার? স্পিন্ডল তন্তুর কাঁচামাল। প্রিয় স্টুডেন্ট দেখো, এটা যে শুধু ঝাড়ু পেটা করে আবরণটাকে এবং নিউক্লিয়াসটাকে বিলুপ্ত করবে তা কিন্তু না। আর কি করবে? আরে এই সুতাগুলা বা এই ঝাড়ুটা, এই সুতাগুলো ধরেই তো এই যে ক্রোমোজোমগুলা বা ডিএনএগুলা এই প্রান্তের দিকে যাবে, এই প্রান্তের দিকে যাবে, তাই তো? তাহলে তো দুই ভাগ হবে। এই জন্য স্পিন্ডল যন্ত্রটা তৈরি করতে হয়। স্পিন্ডল যন্ত্রের জন্য আমাদের মাইক্রোটিউবিউলটা এখানে তৈরি করতে হয়। এবার আমাকে বলো তো, যদি মাইক্রোটিউবিউলটা তৈরি হয় তাহলে কি আর G2 দশা চলবে? চলবে না, কোষ বিভাজন শুরু হয়ে যাবে, মানে M দশা শুরু হয়ে যাবে। এবার বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি, বলো তো G2 দশায় কি তৈরি হয়, তোমরা একটা কথা বলো, মাইক্রোটিউবিউল তৈরি হয়। মাইক্রোটিউবিউল কেন তৈরি হয়? কারণ মাইক্রোটিউবিউলটা স্পিন্ডল তন্তু তৈরি করে। স্পিন্ডল তন্তু কেন তৈরি হয়? তার দুটো কাজ, একটা হচ্ছে বিলুপ্ত করে দেওয়া, কাকে? খুঁটি বা নিউক্লিওলাসটাকে, চারপাশের আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেনটাকে। তাহলে এটা একটা কাজ, বিলুপ্ত করে দেওয়া। আর একটা কাজ কি? ভেতরে যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে বা ডিএনএগুলো ডাবল হয়েছে, এদিক অর্ধেক টেনে নিয়ে আসে, ওদিক অর্ধেক টেনে নিয়ে যায়, কোষ বিভাজন সমাপ্ত। শুধু স্পিন্ডল তন্তু এখানে তৈরি করে দেবা, মাইক্রোটিউবিউল তৈরি করে দেবা, ও অটোমেটিকলি স্পিন্ডল তন্তু তৈরি করে নেবে। কোষ বিভাজন শেষ না? G2 দশা শেষ কি না? শেষ না। এই যে দেখো, এগুলো তো মাইক্রোটিউবিউল। এই ক্রোমোজোমটা যখন এটাতে যায়, ক্রোমোজোম মানে তো আমরা শুরুতেই বলছি যে ডিএনএ এবং হিস্টোন, হিস্টোনের কথা আমরা আপাতত বাদ দিছি, মানে এটা ডিএনএ। তাহলে ডিএনএটা আমরা ডাবল করছি, এই ডিএনএটাকে আমরা যদি এদিকে নিয়ে যেতে চাই, এই মাইক্রোটিউবিউল ধরে ধরে, স্পিন্ডল তন্তু ধরে ধরে, তাহলে আমাদের এখানে কি লাগবে? এটিপি লাগবে। তাহলে আমাকে বলো তো G2 দশায় আমরা কি কি তৈরি করলাম? মাইক্রোটিউবিউল, আর একটা কি? সমস্ত এটিপি, শক্তি। ওই যে বলছিলাম না, মাইটোকন্ড্রিয়া এখানে ডাবল হয়, মাইটোকন্ড্রিয়া ডাবল, ওখান থেকে যে শক্তি আসে ওইটা দিয়ে কিন্তু এখানকার বিক্রিয়াটা, ডিএনএ থেকে ডিএনএগুলো তৈরি হয়, ওই মাইটোকন্ড্রিয়া দিয়ে কিন্তু এখানে সমস্ত এটিপি তৈরি হয়। এটিপিটা কেন লাগে? কারণ স্পিন্ডল তন্তু ধরে ধরে যখন ক্রোমোজোমগুলো দুই প্রান্তে যায়, এই দশায় সেখানে লাগে এইটাকে নিয়ে যেতে। ক্লিয়ার? এই পর্যন্ত? কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়। এখানে যে মাইক্রোটিউবিউল তৈরি হবে, এখানে তো ডিএনএ ডাবল হয়েছিল, এখানে যে মাইক্রোটিউবিউল তৈরি হবে বা শক্তি অনেকগুলো তৈরি হবে কোষ বিভাজনের জন্য, এই ঘটনাগুলো কে শুরু করবে? এনি আইডিয়া? তোমরা দ্রুত আমাকে বলো তো, এখানে সমস্ত ঘটনা কোন কমপ্লেক্স তৈরি করছে? সাইক্লিন সিটিকে। তাহলে এখানে সমস্ত ঘটনা কোন প্রোটিন তৈরি করবে বা কোন কমপ্লেক্স তৈরি করবে? দ্রুত বলো আমাকে, আমি কিন্তু ক্লাসের শেষে চলে আসছি। জোবায়ের আহমেদ, তুমি একটা বলেছো যে মাইক্রোটিউবিউল স্পিন্ডল ফাইবার তৈরি করে, সেন্ট্রিওল মাইক্রোটিউবিউল তৈরি করে। ব্যাপারটা আসলে এমন না। তোমাদের কাউরের কাছে যদি আমার টিফিন বইটা থাকে, টেক্সট বুক গাইডার, যেটা 600 টিফিনটা লাল, ব্রেনের ছবি আছে, ওখানে দেখবা স্পিন্ডল তন্তু, অ্যাস্টার তন্তু, স্পিন্ডল যন্ত্র নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছি। তাহলে এই আর্টিকেলটা গ্রুপের মধ্যে পোস্ট দিবা, সবাই বুঝতে পারবে কেমনে কি তৈরি হচ্ছে। ঠিক আছে? মনে রাখবা, টিউবিউলিন আলফা এবং বিটা, টিউবিউলিন দ্বারা তৈরি হয় মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয় এই যেগুলো মাইক্রোটিউবিউল,
এরা দ্বারাই তৈরি হয় স্পিন্ডল, তন্তু এবং অ্যাস্টার তন্তু। এই স্পিন্ডল তন্তু এবং অ্যাস্টার তন্তুকে মিলিতভাবে বলা হয় স্পিন্ডল যন্ত্র। ওকে প্রিয় স্টুডেন্ট, মাইক্রোটিউবিউলকে সরাসরি স্পিন্ডল তন্তু এবং অ্যাস্টার তন্তু তৈরি করে না। মাইক্রোটিউবিউলটা কি করে, এর মাঝখানে একটা জিনিস তৈরি করে, তার নাম হলো সেন্ট্রিওল। এবার বুঝতে পারছো সবাই? আচ্ছা আর একটা সহজ করে দিই, এই যে এই দুইজন মিলে হলো আলফা টিউবিউলিন, এই দুইজন মিলে হলো বিটা টিউবিউলিন নামক প্রোটিন। এরা যখন দেখো একটা এই যে আলফা টিউবিউলিন একটা ডাইমার দুইটা আছে, এরা যখন পরস্পরের সাথে এরকম যুক্ত হতে থাকবে, এরা আসলে এরকম না, এটা একদম পাইপের মতো আর কি, এরকম তৈরি হয় আর ঘোরে। বুঝতে পারছো? ডিএনএর মতো এরকম। তো এরকম একটা লম্বা একটা হচ্ছে তন্তু তৈরি করে, এই যে এই তন্তুটা, বুঝতে পারছো? তো এরকম একটা তন্তু তৈরি করলে এরকম অনেকগুলো তন্তু মিলে, এরকম তিনটা তন্তু মিলে একটা ট্রাইমার তৈরি করে। এই তিনটা তন্তু, তিনটা তন্তু, তিনটা তন্তু। তো এই তন্তুগুলো বৃত্তাকারে এরকম সাজানো থাকে, করে একটা পাইপ তৈরি করে। এই পাইপটার নাম হলো সেন্ট্রিওল। ক্লিয়ার? তাহলে এটি যদি সেন্ট্রিওল হয়, তাহলে সেন্ট্রিওল এই যে প্রত্যেকটা তন্তু দেখছো এগুলো হচ্ছে এক একটা করে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউলগুলো কেমন, এই যেরকম গোল 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 টিউবিউলিন নামক প্রোটিন থাকে। বিস্তারিত আমি আজকে পড়াবো না। আচ্ছা আমার প্রশ্নটা কি ছিল সুবি ভাই? প্রিয় স্টুডেন্ট, আমাদের একটা কমন ধারণা আছে, সেটা হলো যে এখানে সাইক্লিন সিডিকে এরা দুইজন যখন একসাথে হয় তখনই অন্য অন্য বিক্রিয়াগুলো স্টার্ট হয়, কাঁচামাল তৈরিগুলো আর কি। কাঁচামালগুলো যখনই তৈরি হবে তখনই কিন্তু এই ধাপটা অটোমেটিকলি ঘটে যাবে। এই ধাপ শেষ, তাহলে এই যে G2 ধাপে কি হবে, কেউ একজন আছে সে স্টার্ট করবে, এখানে যেমন স্টার্ট করছে তাই না, এখানেও কিন্তু সেম সাইক্লিন সিডিকে সেম, কিন্তু এখানকার সাইক্লিন সিডিকে একসাথে বলা হয় MPF, মানে হলো মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তোমরা কি বুঝতে পেরেছ? এখানকার সাইক্লিন সিডিকে কমপ্লেক্স একসাথে যুক্ত হয়, এরা সব শুরু করে, বাট এদেরকে আমরা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স বলি। বাট এখানেও সাইক্লিন সিডিকে সেম কমপ্লেক্স তৈরি করে, বাট এইটাকে আমরা বলি MPF। বইয়ের মধ্যে এটা দেওয়া নাই, লেখা আছে মেসুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে তৈরি হয়। কোষ বিভাজনের জন্য সমস্ত ATP এখানে তৈরি হয়। কোষ বিভাজনের জন্য যে স্পিন্ডল তন্তু যন্ত্র লাগবে তার জন্য মাইক্রোটিউবিউলগুলো এখানে তৈরি হয়। ঘটনা শেষ। আসল ঘটনা তো এখনো বাকি আছে। এই যে পুরো ব্যাপারটা যে এইভাবে চলবে, মাস্টারকে এখানে, থিঙ্ক ট্যাঙ্ককে এখানে, এনি আইডিয়া? তোমরা আমাকে দ্রুত এই প্রশ্নটার উত্তর দাও, দেওয়ার পর তোমাদের আমি ছুটি দিয়ে দেবো। তোমরা এটার গুরুত্ব পড়বা, কে শুরু করে, কোথায় শুরু হয় পড়বা। তোমরা শুধু আমাকে এইটা উত্তর দাও যে এই যে পুরো ব্যাপারটা যে এইভাবে নিখুঁতভাবে চলবে, কোন প্রোগ্রাম বা কারা এটা নিয়ন্ত্রণ করে? আছে না, যাদের বাপ মা নাই তারা বিয়ে শাদির জন্য কি করে, নিজেরা গিয়ে বিয়ে শাদি করে, তাই তো? যাদের মামা চাচা নাই তারা নিজেই নিজের মামা চাচা, তারা গিয়ে নিজের জব নিজেই খুঁজে নেয়, তাই তো? একটা কোষের মধ্যে কি থাকে, DNA বা জিন থাকে। এই জিনগুলো বা এই জেনেটিক প্রোগ্রামরাই ঠিক করে যে আমি কিভাবে কি হব। কিছু বুঝতে পারছো? তাহলে কোষ বিভাজন কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? জেনেটিক প্রোগ্রাম দ্বারা, ডিএনএর ভেতরে যে জিন থাকে তারা দ্বারা, এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর হচ্ছে
অভ্যন্তরীণ প্রভাবকরা কাজ করে কখন? যখন বাহ্যিক প্রভাবকরা এসে ধাক্কা দেয়। ওকে, আজকের ক্লাস কিন্তু শেষ। তারপরও আমি দুইটা কথা বলে যাই, এক্সট্রিমলি সরি, এটা বলতেই হবে। এটি ছিল কোষ চক্র। মাত্র 5 থেকে 10 ভাগ সময় এখানে লাগে। মনে রাখবা এটা 34, এটা 35, এটা 36। তাহলে টোটালটাতে যদি 100% সময় লাগে তাহলে এখানে 34, এখানে 35, এখানে 36। এটা একটা ট্রিক। 34 মানে হলো 30 থেকে 40% সময় লাগে হচ্ছে G1 দশায়। 34 দিয়ে মনে রাখবা। এটা কি 35। তাহলে আমাকে বলো তো 35 মানে কি? 30 থেকে 50 ভাগ সময় লাগে এখানে। টোটাল 100% টাইম হয় এটা। এটা কি 36। 36কে 3 দ্বারা ভাগ দাও, কত হয়? 12। একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ ইন্টারফেসে 3 দ্বারা ভাগ দিলাম 36কে, 12 আসলো। 12 মানে হচ্ছে 10 থেকে 20 ভাগ। 1 থেকে 10, 2 থেকে 20, 10 থেকে 20 ভাগ সময় লাগে এটাতে। তাহলে 30 থেকে 40, 30 থেকে 50, এটা হচ্ছে 10 থেকে 20 ভাগ সময় লাগে। এটা 5 থেকে 10। ওকে প্রিয় স্টুডেন্ট, তোমাদের কি মনে আছে যে এখানে যারা ধাপগুলো সম্পন্ন করে সেই কোষগুলো হচ্ছে বিভাজন হওয়া কোষ, তাই তো? যেমন একটা উদ্ভিদের কাণ্ডের শীর্ষে যে থাকে সে সবসময় বিভাজিত হবে, তার এই ধরনের ব্যাপার ঘটে সবসময়। নিউক্লিয়াস নাই বলে লোহিত রক্তকণিকা এই ঘটনাগুলো ঘটে না, তাই তো? আবার পেশি কোষে এই ঘটনাগুলো ঘটে না, নিউরনে এই ঘটনাগুলো ঘটে না। আমরা যখন মায়ের পেটে থাকি, ভ্রূণ কিংবা একটা বীজের মধ্যে একটা ভ্রূণ থাকে, এদের তো দ্রুত বৃদ্ধি পেতে হয়। তাহলে এরা কি সব সময় এগুলো সেখানে চলতে থাকে? কোষ বিভাজন, এগুলো চলে কোষ বিভাজন। দ্রুত একটা বীজ থেকে গাছ হয়, দ্রুত একটা পেটের বাচ্চা থেকে একটা বড় মানুষ হয়ে যায়। কিন্তু যারা বিভাজন হয় না তারা কোথায় থাকে? কোন দশাটা তাদের জন্য? আচ্ছা বলি, আমি তো বললাম যে নিউরন বিভাজিত হয় না। তোমরা আমাকে বলো তো এই দশাটার মধ্যে নিউরনের কোন দশাটা ঘটে, কোনগুলো ঘটে না? খুব দ্রুত বলো। আমি ক্লাস শেষ করে তাহলে একটা নিউরন যখন তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়, তাই তো? হওয়ার পর নিউরনটা G1 দশা থেকে বের হয়ে যায়। এই যে এটা নিউরন এখানে থেকে গেল, তাই তো? সে কখনো আর এদিকে যায় না, G1টা কমপ্লিট করে না। করলে তো এটা করতে হবে, অটোমেটিকলি হয়ে যাবে। এটা অটোমেটিকলি হলে এটা হয়ে যাবে, আবার বিভাজন হবে। তাহলে এই যে নিউরনটা বের হয়ে গেল, পেশি কোষটা বের হয়ে যাবে, লোহিত রক্তকণিকাটা বের হয়ে যাবে। তাহলে G1 দশা থেকে বের হয়ে যায়, এটাকে বলে G0 দশা। কি দশা? G0 মানে এর আগায় না, শেষ। কোষ বিভাজনের পরপর ওরা ওখানে চলে যায়, মেসিউরিটি তৈরি হয়ে গেলে। ওকে, আর মনে আছে আমি বলেছিলাম যকৃৎ, পাকস্থলী, কিডনি এরা কি হয়? যদি প্রয়োজন পড়ে, ক্ষত হয়, তখন তারা বিভাজিত হয়। তার মানে যকৃতের কোষগুলা, কিডনির কোষগুলা বিভাজন হইল, হওয়ার পর একটা যকৃৎ একটা কিডনি তৈরি হলো। ওকে, হওয়ার পরই এরা এই যে জীবন দশা থেকে বের হয়ে গিয়ে একটা দশা অপেক্ষা করে, এটা নাম হলো রেস্টিং দশা। রেস্টিং দশা। কোনো কারণে যদি যকৃতে ক্ষত হয়,
কোনো কারণে যদি কিডনিতে ক্ষত হয়ে যায় তখন তার আবার জীবন দশায় ফিরে আসে। কিছু বুঝছো? তাহলে এরা যায় রেস্টিং দশায়, আর এই যে এরা G0 বা ওরা হচ্ছে কমপ্লিটলি বের হয়ে চলে যায়। তাহলে যে কোষগুলো বিভাজন হবে না সেই কোষগুলো G1 দশায় কিংবা মাঝে মাঝে G2 দশাতে গিয়েও থেমে থাকে, ওরা আগায় না। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট পরীক্ষা কবে হবে, কী কী টপিক হবে আমি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবো। আল্লাহ হাফিজ।